18ই মে 2026 বাংলার বিধানসভায় একটি সিদ্ধান্ত নেওয়া হলো, যা 14 বছর আগে শুরু হওয়া একটি খেলা একটি ক্যাবিনেট বৈঠকে চিরতরে বন্ধ হয়ে গেল। আর সেই খেলার নাম ছিল ধর্মের নামে ভোট কেনা। 2013 সালে সরকারি নথিতে নথিভুক্ত ছিল প্রায় 27,784 জন ইমাম এবং 18,593 জন মুয়াজ্জিন, যারা প্রতি মাসে পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় ভাতা পেত, শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে। এরপর থেকে সেই সংখ্যা অবশ্য আরো বেড়েছে। আর এই পুরো প্রকল্পটাই চলেছে আমার এবং আপনার ট্যাক্সের টাকায়। কিন্তু 18ই মে মাত্র 9 দিনের পুরনো একটি সরকার এই 14 বছরের ইতিহাস মুছে দিল। আজ আমি মৈনাক এই ভিডিওতে সংখ্যা, তথ্য, ভূ রাজনীতি নিয়ে সেই সব দিকগুলো তুলে ধরবো যা কোনো মিডিয়া আপনাকে দেখায়নি। গল্পটা শুরু 2012 সালে। সেই বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করলো ইমাম ও মুয়াজ্জিন ভাতা প্রকল্প। আপনাদের এই ভাতা চালু হয়েছিল ওয়াকফ থেকে, যেটা করা হয়েছিল টাকাটা আমরাই দিই, ওয়াকফ ডিস্ট্রিবিউশন করি। কবে চালু হয়েছিল? 12তে না 13তে? 12। শুরুতে মাসে 1500 টাকা, তারপর বছরের পর বছর সেটা বাড়তে থাকলো। 2023 সালে ইমামদের ভাতা পৌঁছলো 2500-তে। আর ঠিক নির্বাচনের কয়েকদিন আগে 15ই মার্চ 2026-এ মমতা ঘোষণা করলো আরো 500 টাকা বাড়িয়ে ইমামদের ভাতা করা হবে 3000 টাকা। এখানে আপনাদের জানিয়ে রাখি, 2013 সালে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল এই প্রকল্পকে। প্রশ্ন উঠেছিল, ধর্মনিরপেক্ষ ভারতের সংবিধানে একটা সরকার কিভাবে ধর্মের ভিত্তিতে ভাতা দিতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন, কলকাতা হাইকোর্ট ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়। কিন্তু তৃণমূল সরকার সেই রায়কে সরাসরি বুড়ো আঙ্গুল দেখায়, কারণ তাদের কাছে আদালতের উত্তরের চেয়েও ভোটের হিসাব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারপর এলো 2020 সাল। বিরোধীদের মুখ বন্ধ করতে সরকার চালু করলো পুরোহিত ভাতা প্রকল্প, মাসে 1,500 টাকা করে। মার্চ 2026-এ সেটাও বাড়িয়ে 2000 করা হয়েছিল। কিন্তু লক্ষ্য করুন, ইমাম মুয়াজ্জিন স্কিম শুরু হয়েছিল 2012 সালে, আর পুরোহিত স্কিম শুরু হয় 8 বছর পরে। এবং একাধিক সংবাদ মাধ্যমের নথিভুক্ত তথ্য অনুযায়ী পুরো সময় জুড়ে ইমাম ও মুয়াজ্জিন বেনিফিশিয়ারিজ তাদের সংখ্যা পুরোহিতের সংখ্যাকে বিপুলভাবে ছাড়িয়ে গেছে। এটাই ছিল তৃণমূলের রাজনীতির আসল কৌশল। একদিকে সংখ্যালঘু তোষণ, অন্যদিকে হিন্দু মন রক্ষার ভান। কিন্তু সংখ্যা কখনো মিথ্যা কথা বলে না বন্ধুরা। চলুন তাহলে দেখে নিই সেই সংখ্যার হিসেব। বিবিসির 2013 সালের দেওয়া নথি অনুযায়ী রাজ্যে নিবন্ধিত ছিলেন প্রায় 27,784 জন ইমাম এবং 18,593 জন মুয়াজ্জিন। পরের বছরগুলোতে অবশ্য সেই সংখ্যা আরো বেড়েছে এবং তার নিশ্চিত কোনো ডেটা এখনো আমাদের হাতে নেই। 2026 সালে যখন এই প্রকল্প বন্ধ হলো, তখন শুধু এই দুটো ক্যাটাগরিতে রাজ্যের প্রতি মাসের খরচ কত ছিল জানেন? ইমাম ভাতার ক্ষেত্রে 3,000 টাকা করে 27,784 জন, অর্থাৎ প্রতি মাসে ন্যূনতম 8.3 কোটি টাকা। অপরদিকে মুয়াজ্জিন ভাতা 2,000 টাকা করে 18,593 জন, যা প্রতি মাসে দাঁড়ায় ন্যূনতম 3.7 কোটি টাকা, অর্থাৎ মাসে কমপক্ষে 12 কোটি টাকা এবং বছরে 144 কোটি টাকা। এবং মনে রাখবেন, 2013 পর থেকে উভয় ক্যাটাগরিতেই সংখ্যা ও ভাতার হার দুটোই বেড়েছে। তাই 14 বছরের মোট ব্যয়ের রক্ষণশীল অনুমানও দাঁড়াচ্ছে আনুমানিক 800 থেকে 1000 কোটি টাকার উপরে। এবং এর সাথে আলাদা করে আরো যোগ করুন পুরোহিত ভাতার খরচ, মাদ্রাসা বিভাগের ধর্মভিত্তিক প্রকল্প, সংখ্যালঘু দপ্তরের বিভিন্ন স্কিম, অর্থাৎ মোট অঙ্কটা জাস্ট কল্পনার বাইরে। আর একটা তথ্য দিই আপনাদের, যা চমকে ওঠার মতো। আজ এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মোট সরকারি ঋণ পৌঁছেছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। আর সেই ঋণের বোঝা আমি আপনার মতন বাংলার প্রতিটি সাধারণ মানুষ বয়ে এসেছি বিগত 14 বছর ধরে। অথচ তৎকালীন সরকার এই ঋণ কমানোর বদলে ভোট ব্যাংকের রাজনীতি করে গেছে। ভারতের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদ বলছে, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের প্রচার বা প্রসারের জন্য করের অর্থ ব্যয় করতে পারে না। এটা মৌলিক অধিকার, ধর্মনিরপেক্ষতার ভিত্তি। কিন্তু ভাবুন, গত 14 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার এই সংবিধানকে উপেক্ষা করে ভোট রাজনীতি চালিয়ে গেছে এবং তার উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক প্যাটার্ন চেঞ্জ করা। কেন বলছি এই কথা? তাহলে শুনুন একটু মনোযোগ দিয়ে। 2012 সাল থেকে বাংলায় শুরু হয়েছিল ইমাম মুয়াজ্জিন ভাতা, আর ঠিক সেই সময় থেকেই শুরু হয় টার্গেটেড ভোট ব্যাংক পলিটিক্স। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ, মালদা ও উত্তর 24 পরগনা, প্রথমে এই জেলাগুলো দিয়েই শুরু হয় অবৈধ অনুপ্রবেশ, যা পরে গোটা পশ্চিমবঙ্গ এমনকি সারা ভারতেও ছড়িয়ে পড়ে। এর পিছনের অঙ্কটা এখন কি আপনারা বুঝতে পারছেন?
তাহলে বলি, প্রথমে অবৈধ অনুপ্রবেশ, তারপরে সরকারি নথি, তারপর ওয়েলফেয়ার সুবিধা পাইয়ে দেওয়া, আর তারপর ভোট ব্যাংক কনসলিডেশন। মানে একটা পুরো ইকোসিস্টেম তৈরির চেষ্টা হয়েছিল: পপুলেশন, ডকুমেন্টেশন, ওয়েলফেয়ার, ভোট। কিন্তু বন্ধুরা, আজ সময়ের চাকা ঘুরেছে, সরকার বদলেছে, আর তার সাথে সাথেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল 18ই মে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়ে দিয়েছেন যে এবার আর জনগণের টাকায় কোনো ধর্মভিত্তিক ভাতা প্রকল্প চলবে না, এবং 1 জুন 2026 থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আর বাংলার ইতিহাসে এই দিনটার কথাই লেখা থাকবে, যেদিন ধর্মের নামে ভাগ করা 14 বছরের রাজনীতি শেষ, যেদিন জনগণের টাকা ফিরে গেল জনগণের কাছে। তবে শুভেন্দুবাবু সরকারের সামনে চ্যালেঞ্জ এখনো অনেক বড়: 8 লক্ষ কোটি টাকার ঋণ, বেকারত্ব, শিল্পের অভাব, প্রতিশ্রুতির পাহাড়। এই সরকার তাই কতটা সেই প্রতিশ্রুতি পালন করতে পারে, সেটাই হচ্ছে এখন আসল পরীক্ষা। কিন্তু মাত্র 9 দিনে যে সিদ্ধান্তগুলো এসেছে, সেগুলো স্পষ্ট বার্তা দিচ্ছে বাংলার রাজনীতির খেলার নিয়ম বদলে গেছে। এখন দেখার, এই পরিবর্তন কি দীর্ঘস্থায়ী হবে? পশ্চিমবঙ্গ কি আবার তার পুরো গৌরব ফিরে পাবে? সেই উত্তর সময় দেবে। তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন এই বিশ্লেষণ দরকার ছিল, তাহলে লাইক করে দেবেন, যাতে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছায়। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই, কারণ এই মুহূর্তে বাংলার রাজনীতি যে গতিতে বদলাচ্ছে, প্রতিটি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে দিতে বঙ্গভারত সবসময় প্রস্তুত। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।